আসসালামু আলাইকুম পিপলস আলাপের আজকের আয়োজনে প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে যথারীতি একজন অতিথি উপস্থিত আছেন। বরিশাল থেকে আমার সাথে আজকে অতিথি হিসাবে পিপলস আলাপে কথা বলার জন্য জয়েন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাসান মাহমুদ। আমি পিপলস আলাপে জনাব হাসান মাহমুদকে স্বাগত জানাচ্ছি। জনাব হাসান মাহমুদ, আপনি পিপলস আলাপে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিপলস আলাপের সকল দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। হাসান মাহমুদ, আপনি অবশ্যই ভালো আছেন। পিপলস আলাপে আপনাকে আমরা আজকে পেয়েছি, আপনাকে বেশ কিছু প্রশ্ন করব। আশা করি আপনি আমাদেরকে আপনার সামর্থ্য মতো প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনার কাছে যাওয়ার আগে একটি প্রশ্ন করেই আপনাকে আমি ছেড়ে দিতে চাই। আপনি আমার দর্শকদেরকে তখন ওয়েলকাম করতে পারবেন। আপনি জানেন যে সম্প্রতি আমাদের বাংলাদেশের উপদেষ্টা পরিষদ নিয়োগ নিয়ে বেশ আলোচনা চলছে। সম্প্রতি দুজন উপদেষ্টাকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মাঝে এবং উপদেষ্টা পরিষদের এক্সিস্টিং যারা সদস্য আছে তাদের সাথে বেশ বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। জনাব মুস্তফা সরোয়ার ফারুকী এবং আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন আকিল সাহেব, এই যে দুইজন উপদেষ্টা নিয়োগ দেয়া হলো, এই দুইজন উপদেষ্টার আসলে সমস্যাটা কি দেখেন আপনারা? আমি আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি নিজেও ছাত্র রাজনীতি করেন, আপনি বা আপনাদের দল আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, সুতরাং অবশ্যই আপনাদের এই বিষয়ে কোনো বক্তব্য আছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে আজকের গুরুত্বপূর্ণ একটা সেশনে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। পিপলস আলাপের দর্শকদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি এবং আজকে যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকেও স্বাগত জানিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই শুরুতেই আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন যে নতুন উপদেষ্টা পরিষদের ব্যাপারে। আমরা জানি ৫ তারিখের আমাদের রেভলিউশনের পরে ৮ তারিখে আমাদের নতুন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছে ১৭ জন। সেখান থেকে আবার ক্রমান্বয়ে ৪ জন। এর পরবর্তীতে লাস্ট আমরা দেখলাম ৩ জনে শপথ গ্রহণ করেছে। এদের মধ্যে দুজন ব্যক্তি তারা একদম সর্বমহলে বিতর্কিত ব্যক্তি। তাদের মধ্যে একজন হচ্ছে আকিজ গ্রুপের চেয়ারম্যান, আপনি বলছিলেন শেখ বশিরউদ্দিন, আরেকজন হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। তো এদের ব্যাপারে অভিযোগের কোনো শেষ নেই। যেমন আমরা যদি শেখ বশিরউদ্দিনের ব্যাপারে দেখি, তার আপন ভাই তিনি যশোর ১ আসন থেকে ৪ বার, এই আওয়ামী ফ্যাসিস্টের ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ গত ৪টা সেশনে কিভাবে সংসদ সদস্য বা কিভাবে নির্বাচন করেছে এটা বাংলাদেশের মানুষের কাছে একদম নিট এন্ড ক্লিন। তো যারা এই ফ্যাসিস্টের দোসর ছিল এবং এই যে শেখ বশিরউদ্দিন আহমেদ, তাকে বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্বাচন করা হয়েছে। এই ব্যক্তি গণহত্যার দায়ে, আমাদের ২৪-এর বিপ্লবের গণহত্যার দায়ে ওনাকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে মামলায়। তো এই রকমের বিতর্কিত ব্যক্তিকে কে বা কারা বা কাদের ইন্ধনে নিয়োগ দেওয়া হয়, এটা নিয়ে আমাদের সকলের প্রশ্ন থেকে যায়। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, বিশেষ করে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন সার্জিস আলম এবং হচ্ছে হাসানাত আব্দুল্লাহ, তারা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা নিয়োগের পরের দিনই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন যে তাদেরকে প্রত্যাহার করতে হবে, এই টাইপের। তো সুতরাং এই সকল বিতর্কিত লোকদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার মাধ্যমে কি জানান দিতে চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করেছে, লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে,
এই বৈষম্যকে দূর করার জন্য ফ্যাসিস্টরা যাতে জায়গা না পায়, তো এই ফ্যাসিস্টদের দোসররা যে কিভাবে এখনো জায়গা পাচ্ছে, এটা আমাদের সকলের প্রশ্ন এবং পরিতাপের বিষয়। জি। আহ, এই যে উপদেষ্টা পরিষদ, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বিভিন্ন সময়ই তার আলোচনায় বলেছেন যে এই ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে ছাত্রদের সাথে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর সাথে কি উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে কোনো রকম গ্যাপ কি দেখতে পাচ্ছেন কিনা? শুরুতে যে তাদের সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা কি এখন আসলে অনেকটা ফারাক আপনি দেখতে পাচ্ছেন কিনা? আর না হয় যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছেন, সেখানে নতুন উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তির ব্যাপারে এই ছাত্র নেতারা কোনো কিছুই জানবেন না, এটা কি আসলে আমাদেরকে কোনো রকম ভুল বোঝানো হচ্ছে কিনা? মানে এর মাঝে কি কোনো উদ্দেশ্য আছে কিনা যে আসলে ছাত্ররা জানে বাট দেখছে যে জনগণের একটি বিরূপ প্রতিক্রিয়া, তখন জনগণের পক্ষে এই ছাত্ররা দাঁড়িয়ে গেল? বিষয়টা কি এমন কিনা? মানে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে নাকি সত্যিকার ভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টাদের সাথে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সাথে একটি গ্যাপ আমরা দেখতে পাচ্ছি কিনা, আপনি দেখতে পারেন কিনা বা পাচ্ছেন কিনা? জি, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আমাদের প্রধান উপদেষ্টা হয়ে আসছেন, বাংলাদেশের সকল সমাজ অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর জনগণ তাদেরকে কিন্তু স্বাগত জানিয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে যে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে উনি কোনো কাজ করবেন না। তো সেক্ষেত্রে এই দুজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে এবং হচ্ছে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী তারাও এর বিরুদ্ধে কথা বলতেছেন। এখন এখানে ভিতরে কি হচ্ছে এই বিষয়টা তো আমাদের কাছে অজানা, তো আমরা সেক্ষেত্রে এটা নিয়ে মন্তব্য করতে পারি না। আমরা তাদের প্রতিবাদকেই বিশ্বাস করতে পাচ্ছি যে যেহেতু ছাত্ররা তাদের পরামর্শ অনুযায়ী যদি তাদেরকে নিয়োগ দেওয়া হতো তাইলে তারা কেন আন্দোলন করতো, হ্যাঁ তারা কেন এর বিরোধিতা করতো। তো সেক্ষেত্রে আমরা তাদের কর্মকাণ্ডকেই বিশ্বাস করতে পারছি। আর বাকি কি হয়েছে বিষয়টা জানা নাই, তবে আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি হচ্ছে অনেক কিছু জানেন এবং তিনি জনতার এই বিশাল আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসছেন। সুতরাং জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে বলে আমার মনে হয় না। যে আন্দোলনটা এখন চলতেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো করে এই 24শে আন্দোলনের পরে আরো 16টি সংগঠন আহ, তৈরি হয়েছে। এই 16টি সংগঠন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ আছে তারাও আজকে সংবাদ সম্মেলন করে 12টি দফা দিয়েছে। সবার দাবির ভিতরে আমি যদি এক কথায় বলি তাহলে এই দুজন বিতর্কিত উপদেষ্টাকে তারা বাতিলের ব্যাপারে কঠোরভাবে তারা আন্দোলনে আছে। এখন আসলে কি এই দুইজনকে বাতিল করলে আহ, সেটা কি ভালো হবে আসলে এই সরকারের জন্য? এই সরকারের কিন্তু এমনিতেই এরকম কিছু নাম আছে যে তারা কিছু একটা করে, আবার কেউ একজন ধমক দিলেই তারা সেটাকে সেই জায়গা থেকে ফিরে আসে। এখন যদি এই যে ধমক দেয়া ফিরে আসা এই ধরনের কার্যকলাপের ভিতরেই যদি থাকে, তাহলে তো এই সরকারের আসলে অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেবে, আমার কাছে যেটা মনে হয়। তবে ছাত্র জনতা কি আসলে তাদের দাবি থেকে একটু ফিরে আসবে কিনা, আপনার কাছে কি মনে হয়? ফিরে আসবে নাকি তারা আসলে একেবারে কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে? আপনি ছাত্রনেতা হিসেবে কিভাবে দেখেন এটা? জি, একটা জিনিস দেখেন, আমাদের যখন উপদেষ্টা পরিষদ নিয়োগ হয় তখন কিন্তু যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে কিন্তু অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছিলেন বা আওয়ামী লীগকে রাজনীতি করার অ্যাক্সেস দিবেন এই টাইপের আলাপ দিয়েছিলেন। তখন কিন্তু আমরা দেখলাম উপদেষ্টা পরিষদে তাকে সেখান থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি এই দুজন যেহেতু বিতর্কিত ব্যক্তি, এই বশিরউদ্দিন আহমেদ এবং মুস্তফা সরোয়ার ফারুকী, ওনাকে নিয়ে তো বিতর্কের কোনো অভাব নেই। উনি হচ্ছে এক হচ্ছে মুসলিম সেন্টিমেন্টের বিরোধী, 2 নম্বর হচ্ছে উনি গিয়া জুলাই বিপ্লবে ওনার কোনো অবদান চোখে পড়ার মতোই না, উনি কোনো কাজই করে নাই। হ্যাঁ তিনি আওয়ামী লীগের
দোসর ছিলেন এবং হচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এমনকি আপনারা দেখেন ইসলামী যে সংগঠন হেফাজত ইসলামের যে আমির ছিলেন আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি সর্বজন স্বীকৃত একজন মুরব্বী মানুষ। তাকে তিনি তেঁতুল হুজুরের সাথে তুলনা করেছেন এবং তিনি অনেকগুলো চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা, তারপরে হচ্ছে গিয়া তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা, এই যে লিটনের ফ্ল্যাট এই টাইপের ট্রাম গুলো তিনি ইউজ করে যুব সমাজের মাধ্যমে একটা নৈতিকতার অবক্ষয় যে ঢুকিয়ে দিয়েছেন। এই টাইপের লোক যারা, তাদেরকে নিয়োগ দিলে পরে সাধারণ মানুষ এটা মানবে না। তো সাধারণ শিক্ষার্থীরা দাবি করতেছে, আমি মনে করি এই সরকারের বা আমাদের উপদেষ্টা পরিষদের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদেরকে এই পদ থেকে বহিষ্কার করা উচিত এবং ভবিষ্যৎ যাদেরকে নিয়োগ যদি দেয়া লাগে সেক্ষেত্রে সকলের সাথে সমন্বয় করে যেন নিয়োগ দেওয়া হয়, এ ধরনের বিতর্কিত লোকদেরকে যাতে নিয়োগ দেওয়া না হয়। আপনি জানেন যে যখন এই দুইজন উপদেষ্টাকে তিনজন উপদেষ্টাকে শপথ করিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতির ইয়ের সময় শপথ করানোর সময় আমরা একটি ছবিতে দেখেছি যে সেখানে পিছনে তাদের মাথার উপরে বঙ্গবন্ধুর একটি ছবি ছিল। সেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। তারপরে জনাব মাহফুজ আলম তিনি পরবর্তীতে আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন যে দরবার হলের সেই রুম থেকে বঙ্গবন্ধুর ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। এই যে বঙ্গবন্ধুকে নিয়ে একেবারে সর্বশেষ মাহফুজ আলম যেটি বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা করে জনগণের কাছে, তাহলে ৭১ পূর্ববর্তী সকল কার্যকলাপের ব্যাপারে বঙ্গবন্ধুকে সম্মান করা হবে। এই যে দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি বা বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সাথে এই বিষয়ে আসলে একতা প্রকাশ করেছে। আমি আপনার থেকে জানতে চাই যে আপনাদের দল অথবা আপনাদের যে ছাত্র সংগঠন, আপনারাও কি তাই মনে করেন কিনা বঙ্গবন্ধুর ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা মনে করে? জি ধন্যবাদ। দেখুন, বঙ্গবন্ধু হচ্ছে ১৯৭১ সালের বঙ্গবন্ধু এবং ৭১ সালের পরবর্তী বঙ্গবন্ধুর মধ্যে একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই আমরা। হ্যাঁ, ১৯৭১ সালের আগে বঙ্গবন্ধু ছিলেন একজন ডাইনামিক লিডার বলতে পারি, একজন ক্যারিসমেটিক লিডার বলতে পারি। কেননা তার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা পরবর্তী যে আওয়ামী শাসন আমলে বঙ্গবন্ধু যা করছে ৭১-এর পরে সেটা বাদই দিলাম। কিন্তু আওয়ামী শাসন আমলে এই যে এক ধরনের মুজিববাদ, মানুষের উপর চাপিয়ে দেওয়ার যে এক ধরনের চিন্তা ভাবনা তারা চালিয়েছে, যে প্রত্যেকটা কাজ মানেই বঙ্গবন্ধু, অর্থাৎ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকিছুতে বঙ্গবন্ধু। অন্য যারা লিডার আছে, অন্য যারা নেতা আছে, এমনকি মাওলানা ভাসানীর অবদান, শেরেবাংলা একে ফজলুল হকের অবদান, তাজউদ্দিন সাহেবের অবদান, এই সকল যে লিডার ছিল তাদের অবদানকে একদম ধূলিসাৎ করে দিয়ে মুজিববাদকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে পরিবেশটা তারা তৈরি করছে এবং তারা যত প্রকার অন্যায় এবং অপকর্মগুলো করছে ওগুলো সব মুজিববাদের উপরে ভিত্তি করে করছে, যে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে আমরা লালন করি আর তারাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সমস্ত প্রকার অপকর্মগুলো করছি। মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ সাহেবের যে অবদান, বঙ্গবন্ধুর পরবর্তী আওয়ামী লীগ যখন আসে ক্ষমতায় তখন এটাকে একদম ডিনাই করে দেওয়া হয়েছে এবং তারা যত প্রকার অপকর্মগুলো করেছে ওইগুলোকে এক ধরনের বঙ্গবন্ধুবাদ বা মুজিববাদকে বিশ্বাস করে ধারণ করে তারা এই কাজগুলো করেছে। যার কারণে সাধারণ মানুষের প্রতি এখন এই বঙ্গবন্ধুর যে নামটার উপরই মানুষের এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে। নাইলে আমরা ৫ই আগস্টের পরে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বা বঙ্গবন্ধুর ছবি, মোরাল, মূর্তি যাই আছে না কেন, এখানে মানুষের যে পরিমাণ ঘৃণা দেখানো হয়েছে এটার জন্য আমি মনে করি আওয়ামী লীগই দায়ী। কেননা বঙ্গবন্ধুকে তারা এতটা পরিমাণে উপরে নিয়ে আসছে বা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে তারা এতটা পরিমাণে অপকর্ম করছে, যার কারণে মানুষ এখন হচ্ছে গিয়ে এই যে বঙ্গবন্ধুর মুজিববাদকে এখন আর মানুষ অতটা চায় না। তবে বঙ্গবন্ধুর নেতৃত্বকে অস্বীকার করার সুযোগ নেই। ৩ মাস তো পার হলো এই সরকারের। যদি মূল্যায়ন করতে বলি ছাত্রনেতা হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পরিবর্তন কি আসলে দেখতে পাচ্ছেন কিনা কোনো? জি ধন্যবাদ। দেখুন,
একটা রাষ্ট্রর যে পরিমাণ কাঠামোকে এই বিগত ফ্যাসিস্ট রিজিমে তারা যে পরিমাণে পরিবর্তন করেছে, তো সেখান থেকে পরিবর্তন হয়ে আসা একটু সময়ের দাবি। তারপরও আমাদের পারসেপশন থেকে আমরা দেখতে পাচ্ছি ওই সিস্টেমটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যেমন একটা জিনিস দেখতে পারেন, মানুষ এখন বাক স্বাধীনতা পাচ্ছে। হ্যাঁ, যেমন এই আমরা আলাপ করতেছি, এই ধরনের আলাপ করলে আগে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করতো যে কি না কি হয়। মানুষ তার চলাফেরার স্বাধীনতা পাচ্ছে। হ্যাঁ, এরপরে শুধু কিছু ক্ষেত্রে এখনো আমরা দেখতে পাই, যেমন হচ্ছে যেখানে মানুষের সবারই এক ধরনের অভিযোগ বলতে পারেন, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই জিনিসটা যদি আমরা হ্রাস করতে পারি, এবং হচ্ছে প্রশাসন এখনো অতটা বেশি তৎপর না বাংলাদেশে, তো প্রশাসনিক কাঠামোকে যদি আমরা পুনর্গঠন করে সুন্দর একটা প্রশাসনিক কাঠামো তৈরি করতে পারি, তাইলে পরে আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাবে। এবং হচ্ছে এই ৩ মাসে মোটামুটি অর্জন হয়েছে বাংলাদেশে মানুষের। আর এই যে বড় একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য একটু সময় লাগবে, এটা আমরা মেনেই নিচ্ছি এই সময়টা। জি। আহ, বাংলাদেশ আওয়ামী লীগকে তো এখন পর্যন্ত কোনো রকমের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আইন উপদেষ্টা বলেছেন যে বিচার কার্যক্রম চলমান আর কি। আমরা দেখছি যে নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আমি আপনার থেকে জানতে চাই যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এই নিষিদ্ধ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে সকল পক্ষের মাঝেই, কেউ পক্ষে বা কেউ বিপক্ষে। আপনার থেকে আপনাদের ছাত্র সংগঠন এবং আপনাদের যে মূল দল তাদের আসলে বক্তব্য কি বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের ব্যাপারে? পাশাপাশি আপনার থেকে আরেকটু জানতে চাইবো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ব্যাপারে আপনাদের কি মতামত? আওয়ামী লীগ কি আসলে রাজনীতি করতে পারবে? আপনারা কি তাকে রাজনীতি করতে দিতে চান, নাকি আওয়ামী লীগকেও আপনারা নিষিদ্ধ করতে চান? জি, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেক্ষেত্রে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এই বিগত ১৬ বছরে যেই পরিমাণ কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়েছে, এক্ষেত্রে উইদাউট আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাংলাদেশের সব জনগণ এক্ষেত্রে একমত যে বাংলাদেশে আওয়ামী লীগদের এই সকল গণহত্যার দায়, এই যে তারা জেনোসাইড চালিয়েছে, মানুষের উপর খুন, গুম, ধর্ষণ, নির্যাতন, এরপরে আয়নাঘরের মতো এই রকমের অমানবিক কর্মকাণ্ড যারা চালিয়েছে, তারা বাংলাদেশে আর পুনরায় রাজনীতি করার অধিকার নাই। তারা যদি বাংলাদেশে আবার রাজনীতি করে, তাহলে মানুষের এই রক্তের সাথে বেইমানি করা হবে। আর ছাত্রলীগ যেহেতু নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, সেক্ষেত্রে আমি মনে করি এবং আমাদের দলও মনে করে, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামতও এটা, যে এই নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সাথে আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। কেননা তারা যে পরিমাণে গণহত্যা চালিয়েছে, তারা যে পরিমাণ মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়েছে। দেখেন, বিগত ৩টা নির্বাচনে আমি জাতীয় সংসদ নির্বাচনে কখনো ভোট দিতে যেতে পারি নাই। আমাদেরকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার জন্য যাইতেই দেওয়া হতো না। কিন্তু আমাদেরই যারা বন্ধু বান্ধব, যারা এই আওয়ামী লীগের সাথে যুক্ত, তারা নির্বাচনের দিন উৎসব করতো যে কে কয়টা ভোট বেশি দিতে পারছে। এক একজনে ৫০, ৬০, ৭০ এরকমের পাল্লা দিয়ে ভোট দিত। তো এই ধরনের মানুষের অধিকারকে যারা কেড়ে নিয়েছে, তারা দ্বিতীয়বার বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে বলে এটা আমি মনে করি না। আর এটা উচিত না নৈতিকতার দিক থেকে। এবং আমাদের এই যে প্রায় ১৫০০-র অধিক শহীদদের রক্তের সাথে তাইলে বেইমানি করা হবে যদি বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করতে আসে। সেক্ষেত্রে সবাই মনে করি, এবং আমাদের দল এই ক্ষেত্রে ক্লিয়ার, যে বাংলাদেশে আওয়ামী লীগ আর তৃতীয়বার রাজনীতি করার সুযোগ পাবে না। জি, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। জিয়াউর রহমানের যে আপনার সর্বদলীয় রাজনীতি, এই সর্বদলীয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় তারা তাদের রাজনীতি কার্যক্রম পরিচালনা করছে, যেটি একটা সময় কিন্তু শুধুমাত্র মাদ্রাসা ভিত্তিক তাদের কার্যক্রম ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে বাম ঘরানার রাজনীতি আছে, এই বাম ঘরানার রাজনীতিবিদরা কিন্তু তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা বাংলাদেশের সাধারণ মানুষের বিভিন্ন আন্দোলনে ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যে আন্দোলনগুলো হয়, সবকিছুরই অগ্রভাগে কিন্তু বামরা ছিল, বাম ছাত্র নেতারা।
অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি যদি বলি যে 24-এর এই আন্দোলনেও কিন্তু বামরা সামনে থেকে বাম ছাত্র নেতারা কিন্তু নেতৃত্ব দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি স্কুল কলেজ মাদ্রাসায় সব জায়গায় আপনাদের ইসলামী ছাত্র সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে পারেন, তাহলে এই যে বাম ছাত্র সংগঠনগুলো কি মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসা যেটাই হোক, এখানে কি তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে কিনা, তাদের সুযোগ আছে কিনা, বা এক্সিস্টিং তারা কাজ করতেছে কিনা? আমি একটু বেশি বলে ফেললেও আমার মনে হয় আপনি আমার প্রশ্নটি বুঝতে পারছেন। জি, ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন যে আহ, এরশাদ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনীতি যেভাবে প্রসার হয়েছে বা শুরু হয়েছে, এবং বিশেষ করে ইসলামী সংগঠনগুলো স্কুল শুধু মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে। সেক্ষেত্রে তাকে আমরা সাধুবাদ জানাই। এবং যেহেতু আপনি কোশ্চেন করছেন যে বাম ঘরানার যারা, তাদের রাজনৈতিক বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে তাদের খুব অবদান আছে, এটা আমরা অস্বীকার করব না। এটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার, তারা মানুষের অধিকারের জন্য কাজ করে। এখন একটা জিনিস দেখেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের চর্চা শিক্ষা দেওয়া হয়, ইসলামকে শিক্ষা দেওয়া হয় মূলত। তো আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা যেটাই বলুন না কেন, আর বাম রাজনীতিটা সম্পূর্ণ ধর্মের পরিপূরক, ধর্মের সাথে সাংঘর্ষিক। যেখানে ধর্মকে এক ধরনের অস্বীকার করা হয়, মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেকুলারিজম যেখানে আমি প্রতিষ্ঠা একটু করার আপনাকে চিন্তা। তথ্য দেই। আমরা আলোচনার শুরুতেই কিন্তু একটু আলাপ করেছিলাম মাওলানা ভাসানীর কথা। আমরা যতটুকু জানি তিনিও কিন্তু বাম রাজনীতি করতেন। তাহলে যদি ধর্মের সাথে সাংঘর্ষিক হয়, তিনি কেন করতেন? দেখেন, মাওলানা ভাসানীর বামপন্থী রাজনৈতিক ফিলোসফি এবং হচ্ছে আমাদের দেশে যে সকল গণতন্ত্র বামপন্থী রাজনীতি চলে, তাদের মধ্যে ফিলোসফিক্যাল ভেরিয়েশন আছে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, তো মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বাম রাজনীতি কখনোই সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে ধর্মের সাথে সাংঘর্ষ, যেখানে স্রষ্টার অস্তিত্বকেই কল্পনা করা হয় না, যেটা যারা মানবতা নিয়ে কাজ করে। এবং হচ্ছে ইসলাম ধর্মের থিওরির সাথে বাম রাজনীতির থিওরি সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে হচ্ছে একজন মাদ্রাসা শিক্ষার্থী কখনোই বাম রাজনীতিকে গ্রহণ করবে না। আর বামরা, তারা মাদ্রাসায় কখনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে বলে এটা আমি বিশ্বাস করি না, আর এটা সম্ভবও না। কেননা সে সবসময় ধর্মকে শিক্ষা নিতেছে, ইসলামের শিক্ষা নিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শিক্ষা নিচ্ছে। সুতরাং সে কেমনে এই বাম রাজনীতিকে গ্রহণ করে? অবাধ রাজনীতি তো আপনারা স্কুল কলেজে করতে পারেন, কিন্তু আপনাদের বক্তব্য হচ্ছে ওনারা মাদ্রাসায় কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এটা কি আপনাদের থেকে থ্রেড, নাকি আসলে আদর্শিক ভাবেই তারা আসলে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে খাপ খাওয়াইতে পারবে না? বিষয়টা কি এমন, নাকি আপনারাই থ্রেড করতেছেন যে না, তাদেরকে আমরা কাজ করতে দিব না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়? বিষয়টা কি এমন? দেখুন, এখানে থ্রেটের কিছুই নাই। যেহেতু আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমাদের আদর্শকে লালন করে রাজনীতি করতেছি, এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার এক ধরনের সূতিকাগার বলতে পারেন। তো বিশ্ববিদ্যালয়ে বিশ্ব চিন্তা হয়, সেক্ষেত্রে আমরা আমাদের আদর্শকে লালন করি, আমাদের আদর্শ মানুষের মাঝে প্রকাশ করি, এবং মানুষ সেটাকে গ্রহণ করে, শিক্ষার্থীরা। বামের যে আদর্শ, সেটা মাদ্রাসায় লালন করানোর কোনো ওয়ে আমরা দেখি না, যে তারা তাদের আদর্শ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তাদের আদর্শকে নিবে না, এটাই। কেননা মাদ্রাসার শিক্ষার্থীরা সেকুলারিজম সম্পর্কে জানে, সেকুলারিজমের সাথে ইসলামের সাথে সোশ্যালিজমের সাথে ইসলামের যে কি সংঘর্ষ, এই সম্পর্কে তারা অবগত। সুতরাং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের এই রাজনৈতিক ফিলোসফি কখনো গ্রহণ করবে বলে আমি মনে করি না। ভাই, কথা শোনা যাচ্ছে না। জি, জনাব হাসান মাহমুদ, আপনার বক্তব্য পরিষ্কার। আপনারা তো রাজনীতিটা করেন আসলে আপনাদের যে দলীয় উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহর সন্তুষ্টির জন্য তো অবশ্যই পাশাপাশি আপনারা তো ক্ষমতায়ও যেতে চান। তো ক্ষমতায় যেতে হলে তো এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে তাদেরকে নিয়েই আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। তো তারা কিভাবে আসলে আপনাদের এই ইসলামী রাজনীতিটা করবে? আমি যদি আপনাদের দলের যে 5টি কর্মসূচি আছে
সেই কর্মসূচিতে কিভাবে আসলে একজন অমুসলিম যদি আপনাদের দল করতে চায় বা আপনাদের দলের সাথে কাজ করে নেতা হতে চায়, রাষ্ট্রের নেতৃত্বে আসতে চায় যখন আপনারা ক্ষমতায় যাবেন, বা আপনাদের দলের সর্বোচ্চ যে পদ পদবি আছে সেখানে যেতে চায়, তাহলে যে আপনাদের এই যে 5টি কর্মসূচি আছে, এই 5টি কর্মসূচি কি আসলে সার্বজনীন সকল ছাত্রছাত্রীরা কি এই 5টি কর্মসূচির সাথে একমত পোষণ করতে পারবে? তারা কি কাজ করতে পারবে, নাকি এটা শুধুমাত্র মুসলমানদের জন্য, মুসলিম ছাত্রদের জন্য, বা আমি যদি স্পেসিফিক বলি শুধু ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য নয়? বিষয়টা কি এমন? জি, ধন্যবাদ। দেখুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নির্দিষ্ট লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এরপরে পদ্ধতি আছে। তো যারাই আমাদের এই নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতির সাথে একমত, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আর হচ্ছে, যেহেতু আপনি ছাত্রীদের বিষয়টা আনছেন, ছাত্রীরা হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর প্রায় 50% হচ্ছে নারী। নারীদেরকে আমরা রাজনীতির সামনে আনছি না, তবে নারীরা যারা হচ্ছে আমাদের রাজনীতির দর্শনের সাথে, আমাদের ফিলোসফির সাথে, আমাদের কর্মপন্থার সাথে, লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা দাওয়াতি কাজ করি। তারা আমাদের সমর্থক হচ্ছে। কিন্তু আলাদা ছাত্রী সংগঠনের ব্যাপারে আমাদের এখন আলাপ হচ্ছে, সে ব্যাপারে প্রস্তাবনা হচ্ছে। তো সে আলাদা ছাত্রী সংগঠন এখন আমাদের নাই। ভবিষ্যতে যদি হয় তাইলে আপনারা জানতে পারবেন। আর এখন অমুসলিমদের শুধুমাত্র ব্যাপারে যেটা আসছে, ছাত্রীরা যারা দাওয়াত গ্রহণ করে তারা শুধুমাত্র সমর্থকই হতে পারে, মানে এর থেকে আর সামনে আগানোর সুযোগ নাই ছাত্রীদের, এটাই নাকি? আহ জি, এখন যারা আমাদের নারীরা আমাদের দাওয়া গ্রহণ করছে এবং আমাদের ফিলোসফি, আমাদের কর্মপন্থার সাথে যারা একমত, তারা সমর্থক হিসাবে আছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং হচ্ছে ভবিষ্যতে তাদেরকে নেতৃত্বের স্থানে আনা যায় কিনা এটা নিয়ে আমাদের প্রস্তাবনা চলছে এবং কাজ চলছে। হয়তোবা এটা নিয়ে যদি আমরা তাদের একটা সাংগঠনিক স্তর তৈরি করতে পারি, সেটা আপনারা জানবেন। আরেকটা বিষয় হচ্ছে অমুসলিমদের ব্যাপারে। আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো কর্মী এবং সমর্থক আছে যারা অমুসলিম। বিশেষ করে আপনারা বরিশাল সিটি নির্বাচনে দেখেছেন, অমুসলিমদের আর সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা থেকে শুরু করে বড় একটা অংশ তারা আমাদের নির্বাচনে কাজ করেছে। বিগত আওয়ামী ফ্যাসিস্টের পরে 5 তারিখের পরে হাজার হাজার অমুসলিম, বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা, সংখ্যালঘু সম্প্রদায় যারা, তারা আমাদের সংগঠনের সদস্য পূরণ করে সংগঠনে যোগদান করেছেন। তো সেক্ষেত্রে তারা যদি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপন্থার সাথে একমত হয়, তাহলে তাদেরকে নিতে আমাদের বাধা নেই। ধন্যবাদ। এখন মানে যদি একজন অমুসলিম ছাত্র বা একজন অমুসলিম নাগরিক আপনাদের দল করতে চায়, আপনাদের যে আহ, 5টি কর্মসূচি আছে, এই কর্মসূচির ভিতরে তো আমল আখলাক, নামাজ কালামের কথা আছে, কোরআন তেলাওয়াতের কথা আছে, তাহলে কি তাদেরও নামাজ পড়তে হবে, দোয়া দুরূদ পড়তে হবে? বিষয়টা কেমন? তো তারা তো দোয়া দুরূদ পড়বে না, তারা তাদের গির্জায় যাবে, তারা পূজা করবে, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কাজ করে তারা নেতা হবে, এই সুযোগটা কি আছে? জি, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। সেক্ষেত্রে তাদের তো আর ধর্ম থেকে আমাদের ধর্মে এসে তারপরে রাজনীতি করতে হবে এই রকমের না। তারা যদি আমাদের কর্মপদ্ধতির সাথে একমত হয়, তাহলে তারা আমাদের সমর্থক হিসাবে রাজনীতি করতে পারবে এবং সে অধিকার তাদের আছে। তারা তারা পূজা অর্চনা, তাদের যে ধর্ম তারা পালন করবে এবং হচ্ছে গিয়ে আমাদের সাথে থাকবে। জনাব আমরা হাসান তাদেরকে মাহমুদ, আমি সাধুবাদ আরো জানাবো। একটু স্পেসিফিক আপনার থেকে জানতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যেও। আমার চ্যানেলে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার আছে যারা নিয়মিত আমাকে দেখে। তাছাড়া আমি নিজেও একজন তরুণ। আমি একটি মেসেজ আসলে দিতে চাই আমাদের দেশের সকলকে, সকল বিশেষ করে ছাত্রদেরকে, আগামীর দিনে যারা রাজনীতিতে আসতে চায় তারা যাতে ইসলামী রাজনীতি সম্পর্কে তাদের একটি স্পষ্ট ধারণা থাকে। আমি স্পেসিফিকলি আপনার থেকে জানতে চাই যে নেতা হতে পারবে কিনা। নেতা বলতে মনে করেন মহানগর পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায়ে কি আসলে অমুসলিমরা নেতৃত্বে আসতে পারবে কিনা, বা জি, এরকম নেতা আছে কিনা, হওয়ার এখন কি আপনাদের কেন্দ্রীয় কমিটিতে অমুসলিম কোনো সদস্য আছে?
জি না, এখন বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে বা নেতৃত্ব স্থানে অমুসলিম পর্যায়ের কোনো লোক নেই। তারা আমাদের সমর্থক হিসাবে আছে। তবে আমরা বলতে পারি তারা যদি সাংগঠনিক কাজকে বেগবান করে এগিয়ে যেতে পারে, তাহলে তারা নেতৃত্ব স্থানে আসার যদি যোগ্যতা গুণাবলী অর্জন করতে পারে, সেক্ষেত্রে সংগঠন তাদের বিবেচনা করবে, নেতৃত্ব স্থানে নিবে। এটা আমি মনে জি, করি। হ্যাঁ, হাসান মাহমুদ, আমি আপনার সাথে এই বিষয়ে আরো একদিন আসলে কথা বলবো। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটাই হোক, আম, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা কি দলীয়ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা? পাশাপাশি ছাত্রদের যে সমস্যা, বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে সমস্যা, এই সমস্যাগুলো কি আসলে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বা ছাত্র সংসদের মাধ্যমে কি আসলে সম্ভব হবে? সম্ভব কিনা আমি আপনার থেকে একটু স্পেসিফিক জানতে চাই। জি ধন্যবাদ। একটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ে হোক পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা বড় সম্ভাবনা হচ্ছে ছাত্র সংসদ। আর বাংলাদেশের এই ফ্যাসিজমকে চাপিয়ে দেওয়ার জন্য ছাত্র সংসদ থেকে আমাদের দূর করে রাখা হয়েছে। আমাদের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি, প্রতিটা ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ নির্বাচন হয়, প্রতিটা ক্যাম্পাসে যেন যোগ্য লিডারশিপ তৈরি হয়, যোগ্য নেতৃত্ব তৈরি হয়। সেক্ষেত্রে আমরা ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে শতভাগ প্রস্তুত। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে পরে আমরা প্রতিনিধি দিব। আপনি জানবেন যে বিগত ডাকসু নির্বাচন যেটা হয়েছিল সর্বশেষ, নুরুল হক নূর ভাই যে নির্বাচনে বিজয় অর্জন করছিলেন, সেই নির্বাচনে কিন্তু আমাদের ফুল প্যানেলে আমাদের প্রতিনিধি ছিলেন। তো আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত, এবং আমরা দাবিও করছি যাতে দ্রুততর সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে হয়, যাতে করে নেতৃত্বের মানটা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়। আরেকটা প্রশ্ন করেছেন যে ছাত্র সংসদ নির্বাচন হলে পরে ছাত্রদের দাবি বা ছাত্রদের সমস্যাকে সমাধান করা যায় কিনা। দেখুন, সকল সমস্যাকে সমাধান করা আসলেই যায় না। হ্যাঁ, সব সমস্যা একটা সমাধান করলে আরো আরেকটা সমস্যা তৈরি হবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি ছাত্র সংসদের মাধ্যমে আহ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিকে ফিরিয়ে আনা যায় এবং সমস্যার নিরসনে কাজ করা যায়। কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, শিক্ষার্থীরা তাদের দাবিকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়। সুতরাং হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠানের, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে শনাক্ত করে এই বিষয়ে পদক্ষেপ নিয়ে কাজ করা যায়। সব সমস্যাকে সমাধান করা যায় কিনা সেই ব্যাপারে ভিন্ন আলাপ, কিন্তু ম্যাক্সিমাম সমস্যাকে ছাত্র সংসদের মাধ্যমে সমাধান করা যায়। ধন্যবাদ। জি, আপনার বক্তব্য পরিষ্কার জনাব হাসান মাহমুদ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আহ, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো নিয়ে একটি মধ্যরাতে আমরা একটি মিছিল দেখেছি। পরের দিনও আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা, মিছিল, মিটিং আমরা দেখেছি। তাদের দাবি ছিল বা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটার ব্যাখ্যা দিতে গিয়ে সাধারণ ছাত্ররা বলেছেন যে তারা লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ চায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই লেজুর ভিত্তি বলতে আসলে কি বোঝায়? সাধারণ ছাত্ররা আসলে কি বলতে চায়? আপনারা ছাত্র নেতারা তাদের বক্তব্যে কি বুঝছেন আসলে? যে দেখুন, 5ই আগস্টের পরবর্তীতে শিক্ষার্থীদের একটা অধিকাংশ বা শিক্ষার্থীদের একটা অংশ তারা দাবি করতেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। তো সে ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় আলোচনা হয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি সহ আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে আছে তারা, এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি অংশ আমরা কয়েকবার বৈঠক করছি। সেক্ষেত্রে আমাদের দাবিটা ছিল যে ছাত্র রাজনীতির নেগেটিভ দিকগুলো কি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে বিগত সেশনে বা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে বিশেষ করে ছাত্রলীগ যে পরিমাণ অপকর্ম চালিয়েছে, এর কারণে সাধারণ শিক্ষার্থীরা এক ধরনের শঙ্কিত।
যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকলে পরে আবারও সেই হল দখল, সিট দখল, বাণিজ্য, হল বাণিজ্য, মাদক, সন্ত্রাস ইত্যাদি ইত্যাদিতে ভরে যাবে। তো আমরা সেজন্য তারা চেয়েছিল যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক, এবং আমাদের স্পষ্ট সেখানে বক্তব্য ছিল যে ছাত্র রাজনীতির যে নেগেটিভ দিকগুলো ছিল, যেই সকল বিষয়ে ছাত্র রাজনীতি নেগেটিভ মানে বন্ধ করার জন্য একটা প্রশ্ন তোলা হয়েছে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হোক, সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হোক। তারা লেজুর ভিত্তিক বলতে যে জিনিসটাকে বুঝিয়েছেন, এক ধরনের আমরা সহজ ভাষায় বলি, রাজনীতির ভাষায় যেটা আমাদের সমাজে চলছে, জি ভাই, জি ভাই রাজনীতি, এবং হচ্ছে গিয়ে ভাইয়ের তোষামোদি করা রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, এইগুলোকে বন্ধ করে কেউ যদি আদর্শের রাজনীতি চর্চা করতে পারে। ছাত্র রাজনীতির ক্যাম্পাসের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, সিট বাণিজ্য, হল বাণিজ্য না করা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি করা এবং আদর্শ তৈরি করা। এই পয়েন্ট অফ ভিউতে যদি কাউ একমত হতে পারে, তাইলে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির পক্ষে, এবং এটা আমাদের স্পষ্ট স্টেটমেন্ট ছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি দরকার আছে। কেননা জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কোনো না কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমাদের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সবার অতীত ঘাটলে দেখা যায় যে সবাই কোনো না কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত। তো সেক্ষেত্রে আমরা চাই আওয়ামী লীগ বা হচ্ছে ছাত্রলীগ যে সকল অপকর্ম ক্যাম্পাসে চালিয়েছে, এই অপকর্মকে শনাক্ত করে কিছু স্পেসিফিক পলিসি নির্ধারণ করা হোক। এই পলিসির আদলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলা উচিত বলে আমরা মনে করি। বাংলাদেশে ইসলামী দলগুলোর ভিতরে আমরা বৃহত্তম দল মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীরের যে নেতৃত্বে যে দল। এছাড়া অন্যান্য আরো বেশ কিছু ইসলামিক দল আছে, বাট সেগুলো কে ওইভাবে বৃহত্তম বলা হয় না। তো বৃহত্তম দল হিসাবে এই দুটি দলের যে ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এই দুটি দলের মাঝে বা এই দুটি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা ক্যাম্পাস পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? পাশাপাশি আপনাদের ভিতরে তো অবশ্যই রাজনৈতিক একটি প্রতিযোগিতা থাকে, এই প্রতিযোগিতাটা আপনারা কিভাবে করেন? সবচাইতে বেশি প্রতিযোগিতা আসলে কি নিয়ে হয় আপনাদের মাঝে, এটা জানতে চাই। পাশাপাশি যে একটি কথা দীর্ঘদিন ধরে বাজারে আছে, সেটি হলো যে ইসলামী দলগুলোর মাঝে একটি ঐক্যের আহ, আলোচনা ছিল। আপনাদের দলের সিনিয়র নায়েবে আমির একটি বক্তব্যে বলেছিলেন যে আমরা ঐক্যের দ্বার প্রান্তে আছি। এই ঐক্যটি সম্পর্কে আপনি কতটুকু জানেন? ঐক্যটি আসলে কত দূর? আমি দুই তিনটি প্রশ্ন আপনাকে করলাম, আপনি যদি একটু ব্যাখ্যা দেন। জি, ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিশেষ করে ইসলামী সংগঠনের মধ্যে আমরা দেখি ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র আন্দোলন আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসেই তারা কাজ করে। তো ইসলামী ছাত্র শিবিরের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, আর আমাদের সাথে তাদের সাথে এক ধরনের হৃদ্যতার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। আমরা একসাথে বসি, একসাথে আড্ডা দেই, চা খাই। তারা তাদের সংগঠনের পক্ষে শিক্ষার্থীদের দাওয়াত দেয়, আমরা আমাদের শিক্ষার্থীদের দাওয়াত দিই। সুতরাং হচ্ছে গিয়া আমাদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, রাজনৈতিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই। এবং আমরা সকলেই একই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর একটা জিনিস হচ্ছে ঐক্যর ব্যাপারে, যেটা আপনি বলছেন যে ইসলামী সংগঠনের গুলোর ঐক্য এখন এক ধরনের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এটা সাধারণ মানুষের একটা দাবি, সাধারণ মানুষ এটা চাচ্ছে। আর হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে ইসলামী যত সংগঠন আছে তাদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, এবং সেটা আহ, হয়ে যাবে ইনশাল্লাহ। এবং হচ্ছে আমাদের নায়েবে আমির, যিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির, তিনি বলেছেন ইসলামী সংগঠনগুলোর ঐক্য এখন দ্বার প্রান্তে, যেটা আপনি কোট করেছেন। তো আমরাও মনে করি ইনশাল্লাহ সামনের নির্বাচনে সামনের পথগুলো আমাদের জন্য সহজ হয়েছে, এবং বাংলাদেশের প্রতিটা ইসলামী সংগঠন একই প্ল্যাটফর্মে চলে আসবে, এবং আমরা ইসলামী সংগঠনের মাধ্যমে বাংলাদেশে একটা সোনালী বিপ্লবের অপেক্ষায় আছি। আর বাংলাদেশের মানুষ যেহেতু এখন সচেতন, তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলেরই রাজনীতি দেখেছে, দুটো দলেরই শাসন ব্যবস্থা দেখেছে।
তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীরা, সচেতন নাগরিকরা, তারা এখন অল্টারনেটিভ চায়, বিকল্প চায়। তো সেক্ষেত্রে আমি মনে করি সাধারণ মানুষের পারসেপশন নিয়ে ইসলামী আন্দোলন সহ ইসলামী সংগঠনগুলোই বাংলাদেশের আগামীর সোনালী বিকল্প হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি যদি একটু খোলাসা করেই বলি, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আপনারা যখন ক্যাম্পাসে বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন, আপনারা কি আসলে একে অপরের প্রোগ্রামে আপনাদের আসা যাওয়া হয় কিনা? আপনারা আসলে যে দাওয়াতটা দেন, সে দাওয়াতটা তো আপনাদের পলিসি অনুযায়ী আপনারা দেন, আপনারা কার্যক্রম করেন। আপনি বলছেন আপনারা একসাথে বসেন, চা খান। আহ, আমি যদি স্পেসিফিক উল্লেখ করে বলি যে আপনারা কি এক এক সংগঠনের প্রোগ্রামে আর এক সংগঠনের নেতারা অতিথি হিসাবে যান কিনা, মানে এই যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনাদের মাঝে আছে কিনা, আমরা জনগণ সেটা জানতে চাই আসলে। জি, দেখুন, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম হয়ে থাকে, এবং হচ্ছে গিয়ে বিগত যেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তখন কিন্তু ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ওই রকমের আপনার ওপেন প্ল্যাটফর্মে ওপেন তারা প্রোগ্রাম করতে পারে নাই, তারা অন্য নামে হয়তো বা প্রোগ্রাম করছে, সেখানে আমাদের ইনভাইট করছে এবং আমরা সেখানে অংশগ্রহণও করছি, এবং আমাদের সংগঠনেও তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারাও অংশগ্রহণ করেছেন। কিন্তু বিষয়টা এরকম দাঁড়িয়েছিল যে তাদের প্রোগ্রাম, তারা আমাদের সংগঠনে আসছে, আমরা একসাথে বসছি, কিন্তু হচ্ছে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা হয়তোবা তারা জানে নাই যে এই লোক ইসলামী ছাত্র শিবিরের লোক, এই ধরনের। তো তাদের প্রোগ্রামে আমাদের যাওয়া হয় এবং আমাদের প্রোগ্রামেও তাদেরকে ইনভাইট করা হয়, এটাই। আপনি জানবেন যে সোশ্যাল মিডিয়ায় বা একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু এই দুটি দলের সমর্থক, কর্মী সমর্থক, আমি নেতা বলবো না, কর্মী সমর্থকদের মাঝে কিন্তু সবসময় একটি বিরূপ সম্পর্ক দেখা যায়। এটা সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বেশি দেখা যায়। আপনি একজন তরুণ ছাত্রনেতা হিসাবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। এক্ষেত্রে দেখেন, ইসলামী সংগঠন দুটো, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই দুটো সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে যারা কর্মী, যারা সমর্থক, আপনি প্রশ্নটা স্পেসিফিক করেছেন, সেটা আমি বুঝতে পারছি। যারা দায়িত্বশীল পর্যায়ে, তারা কখনোই বিরূপ কারো মন্তব্য করে না, করে মাঠ পর্যায়ে সাধারণ কর্মীরা। এবং কিছু লোক আছে, তারা হচ্ছে গিয়া বিশেষ করে ফেসবুকের ব্যাপারে ফেক আইডি খুলে তারা হচ্ছে চায়, এটা হচ্ছে আমি বলবো এক ধরনের ইসের, যারা পরাজিত শক্তি আছে, তারা চায় যে এই দুইটা সংগঠনের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে রাখতে পারি। তারা দেখবেন একই ফেসবুক আইডি থেকে ইসলামী আন্দোলনের বিপক্ষে লাগবে, আবার পরের দিন হয়তোবা জামায়াত ইসলামের বিরুদ্ধে লাগবে। তো এই ধরনের লেখালেখির মাধ্যমে দুইটা দলের মধ্যে তারা দূরত্ব তৈরি করতে চায়, কিন্তু এটা সফল হবে না। বাংলাদেশের তরুণ সমাজ তো এটা নিচ্ছেই না। আর বিশেষ করে গ্রামগঞ্জের যারা হচ্ছে গিয়া লোকেরা, এরা এর বিরোধিতা করে সাধারণত, এটা তাদের বোঝের অভাব। আমাদের সাংগঠনিক থেকে জোর নির্দেশ, বিশেষ করে আমাদের আমিরের নির্দেশ, কড়া নির্দেশ, সেটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিতে কোনো ইসলামী সংগঠনের বিরুদ্ধে কখনো কোনো লেখা, কোনো বক্তব্য, এগুলো প্রচার করাও যাবে না এবং দেওয়া যাবে না। সবার সাথে হৃদ্যতার সম্পর্ক রেখে নিজের সংগঠনের দাওয়াতি কাজ করতে হবে, কারো বিরোধিতা করা যাবে না। এটা আমাদের ইসলামী আন্দোলনের একদম আমিরের পক্ষ থেকে নির্দেশ। সুতরাং আমরা একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে সকলের প্রতি আমরা এটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে গিয়ে এই বিরোধিতা ছড়ান, সেটা হতে পারে ইসলামী আন্দোলনের সমর্থক হয়ে বা বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক হয়ে, তাদেরকে আমরা বলবো যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা ভিন্ন। সুতরাং আপনারা না জেনে না বুঝে দুইটা দলের মাঝে কখনোই আপনারা কনফ্লিক্ট তৈরি করবেন না, এটা আমরা রিকোয়েস্ট করবো। আর আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন সচেতন হচ্ছে, তারা কখনো একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবে না ইনশাআল্লাহ। স্বৈরাচারের যে বিভিন্ন ভাবে তারা আহ, ফিরে আসার যে আহ, চেষ্টা তাদের, এই যে চেষ্টাটা বললেন, আপনারাও কি মনে করেন যে আসলে আমি যদি নাম নিয়েই বলি, আওয়ামী লীগ আবার ফিরবে? আপনি এটা ভাই, এটা আমি মনে করি এটা এক ধরনের হাস্যকর। তবে বাংলাদেশের শিক্ষার্থীরা
যে এখনো সরব আছে, তারা হচ্ছে গিয়ে তাদের কোনো ষড়যন্ত্রকেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিবে না। এই বিষয়ে হচ্ছে আমরা সবাই একমত, এবং স্বৈরাচার আর বাংলাদেশে আসতে পারবে না এটা শিওর। তারা যতই পরিকল্পনা করুক না কেন, ভারতকে নিয়ে যতই সামনে আগাক না কেন, কিন্তু বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচারের এই এত বড় প্রশাসন, এত ক্ষমতা, এত পাওয়ার, এখান থেকেই যখন তাদেরকে হটাইয়া তাদের পালাতে বাধ্য করেছে, সেক্ষেত্রে সেখান থেকে তারা আবার বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশে স্বৈরাচার একবার যারা হইছে, তারা আর কখনো ফিরে আসতে পারে না, এটা চিরন্তন সত্য। সুতরাং না, বাংলাদেশে স্বৈরাচার, তারা তো বিএনপির সাথে আসবে। হাসান মাহমুদ বলেছেন, আপনার মিতা, আপনার নামে নাম, তিনি বলেছেন যে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করবেন। বিএনপি থেকেও একটি বলতে গেলে অফিসিয়ালি স্টেটমেন্ট এরকম, তারাও চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে থাক। তো সেটা কিভাবে দেখেন? বিএনপি যদি এই ধরনের ফিলোসফি যদি ক্রিয়েট করতে চায়, তাইলে মনে করব বিএনপি রাজনৈতিক ব্যর্থতা। যদিও আমি ছোট মানুষ, এটা বলা উচিত না, কেননা আওয়ামী লীগকে সাথে নিয়ে বা এই স্বৈরাচারকে সাথে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এরকমের পরিস্থিতি বাংলাদেশে হয় নাই, আর হবেও না। তো সুতরাং হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করার যদি পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ বাদে আরো অনেক সংগঠন আছে, তাদেরকে নিয়ে করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগদের আবার ভ্যালিডিটি দিতে হবে, আওয়ামী লীগদের আবার নিয়ে আসতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এইগুলো হচ্ছে পরিপূর্ণ এক ধরনের লেইম বক্তব্য। এই বক্তব্যকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করি, এবং হচ্ছে এই ধরনের কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না, তা বিএনপি হলেও হতে দেওয়া হবে না। কেননা আওয়ামী লীগ আর বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষতি তারা করেছে, মানুষের যে পরিমাণ অধিকারকে তারা হরণ করেছে, এই অধিকার হরণকারী দল, এই গণহত্যাকারী দল বাংলাদেশে আর দ্বিতীয়বার কখনো আসতে পারবে না, এবং সেটা আসতে দেয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আজকে তারা একটি 12 দফা দিয়েছেন। সে 12 দফার ভিতরে গুরুত্বপূর্ণ একটি দফা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে বা ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে তারা একজনকে উপদেষ্টা পরিষদে দিতে চাচ্ছেন। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নেয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? 3 জন তো অলরেডি নিল পাবলিক থেকে। আপনাদের থেকে ৩ জি জন নিল। ধন্যবাদ। তাহলে বেসরকারি থেকে তারা একজনের দাবি করেছেন। এটা যৌক্তিক কিনা? এটা কিভাবে দেখেন আপনারা? মূল্যায়ন যদি করেন। জি ধন্যবাদ। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে এবং হচ্ছে এই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য, যা ভোলার মতো নয়। কেননা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণত শিক্ষার্থীরা একটু বড় সোসাইটির পরিবারের হয়ে থাকে। তারপরও তারা হচ্ছে কোটার বিরুদ্ধে সর্বপ্রথম যেভাবে এগিয়ে আসছে, এবং হচ্ছে যে পরিমাণ তারা বুলেটকে কাঁধে নিয়েছে, বুকে নিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 12 দফা যারা, তাদের সাথে আমরা একমত পোষণ করি। এখন আমাদের উপদেষ্টা পরিষদ সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের দাবিকে, যে তাদের পক্ষ থেকে তারা বলছে একজন উপদেষ্টা নেয়ার জন্য, তারা যদি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নেয় একজন উপদেষ্টা, সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। কেননা হচ্ছে বাংলাদেশের ছাত্র, আর তারপরেও বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি মনে করে না যে এই 3 জন শিক্ষার্থী আছে, তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে ওখানে গেছে, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না, তাইলে পরে মাদ্রাসা শিক্ষার্থীরাও বলবে যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরও তো আন্দোলনে অবদান ছিল, আমাদের একজন প্রতিনিধি দরকার। স্কুল কলেজ যারা আছে, পলিটেকনিক্যাল যারা আছে, তারাও বলবে আমাদের একটা দরকার। তো সেক্ষেত্রে একটা অন্য ধরনের পরিস্থিতির শিকার হবে। সেক্ষেত্রে এখানে আজকে তো দুটোই অলরেডি অপশন আছে। আন্দোলন শুরু হয়েছে। রাজশাহী থেকে তারা রাস্তা আটকিয়ে আন্দোলন শুরু করেছে। তাদের থেকে রাজশাহী অঞ্চল থেকে ৫ জনকে নিতে হবে। এই ধরনের হচ্ছে কি, যেমন 5 তারিখের বিপ্লবের পরে কিছু মানুষ হচ্ছে গিয়ে কিছু ফায়দা নেয়ার জন্য, যেটা অযৌক্তিক সম্পূর্ণ, সেই অযৌক্তিক আন্দোলনের জন্য রাস্তায় নামে। এটাও ঠিক না, এটাকে আমরা সম্পূর্ণ ডিনাই করি। কেননা হচ্ছে প্রত্যেকটা দাবির ক্ষেত্রে একটা যৌক্তিকতা থাকা দরকার। যে আমাদের রাজশাহী থেকে 5 জন নিতে হবে, তাইলে রংপুর কি কি দোষ করলো, আমরা বরিশালরা কি দোষ করলাম? বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম আমরা 3 বাহিনী, পুলিশ, আর্মি, এরপরে হচ্ছে ভালো র‍্যাব, কথা এদেরকে আমরা মনে করেছেন। আমি আপনার থেকে একটু জানতে চাই, আসলে সেদিন বরিশালে যদি একটু স্মৃতিচারণ করেন, বরিশালে সেদিন কি হয়েছিল যে এরকম একটি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তারা আত্মসমর্পণ করে চলে যাচ্ছেন। আপনি একটু স্মৃতিচারণ করেন, আমি আসলে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু শুনি। জি দেখুন, আমাদের বরিশালে এই জুলাই বিপ্লবে একটা সামনের সারিতেই ছিল।
কেননা ওই দিনকার স্মৃতিটা একদম আমাদের সকলের, ওই স্মৃতি আমাদের কখনো ভোলার মতো না। ওই দিনটায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ, র্যাব এবং হচ্ছে বিজেপি তারা যেই পরিমাণ অস্ত্র-শস্ত্র নিয়ে সামনে এসছিল, তো তাদেরকে আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছিলাম এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে তো হলগুলো বন্ধ করে দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিলাম, যারা মেসে ছিল তারা আগে আগে সকালবেলা গেলাম, ওখানে ভিতরে ছিলাম। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছিল যে ওখান থেকে বেরিয়ে যেতে, যাতে আমরা তাদের প্রতি কোনো ধরনের অ্যাটাক না করি এই টাইপের। তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে আমরা চেয়েছিলাম রাস্তাকে ব্লক করার জন্য, কারণ আপনারা জানেন বরিশাল বিশ্ববিদ্যালয়টা বরিশাল, ঢাকা, বরিশাল এবং কুয়াকাটা মহাসড়ক, পটুয়াখালী মহাসড়কের মূল কেন্দ্র এইটাকে মানে আমরা ব্লক করে দিলে, এবং আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় দুই পাশে দুইটা ব্রিজ, তো এই রাস্তাটা ব্লক করে দিলে একদম ঢাকা, বরিশাল থেকে বরিশালের যে পটুয়াখালী অঞ্চল, বরগুনা, ভোলা, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমরা চেয়েছিলাম রাস্তাকে দখল করার জন্য, কিন্তু এই যে বাহিনী তারা হচ্ছে গিয়ে একদম ফুল ঢাল তলোয়ার নিয়ে সেখানে আসছিল। পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে তারা যখন আমাদের উপরে অ্যাটাক করে, তাদেরকে আমরা প্রতিহত করতে সক্ষম হই। এক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের একটা ভূমিকা পালন করছে এই মুক্তিযুদ্ধকে চোখে দেখার মতো বিশ্ববিদ্যালয় এলাকাবাসী, আমাদের মায়েরা, তারাও আমাদের হেল্প করেছে। বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে যখন ঘোষণা হলো যে বিশ্ববিদ্যালয় ভাইরা আক্রান্ত হচ্ছে, তাদের উপরে পুলিশ টিয়ারশেল চালাচ্ছে, আপনারা যে যেখান থেকে পারুন সহযোগিতা করুন। তো তখনই দেখলাম বিশ্ববিদ্যালয় এরিয়ার যে সকল ভাইরা তারা হচ্ছে গিয়ে লাঠি সোটা নিয়ে এমন ভাবে চলে আসছে, তখন আমাদের মনোবলটা অনেক বড় হয়ে যায় এবং প্রায় 2 ঘন্টার মতো তাদের সাথে আমাদের এক ধরনের ফাইটিং চলে। ফাইটিং শেষে তারা আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হয়। আমরা যেটুকু শুনেছি তাদের কাছে যে তাদের যে পরিমাণ গোলা বারুদ ছিল ওইগুলো শেষ হয়ে গেছিল, ওইগুলো আবার আনতে হলে ব্রিজ পাড়াই যাইতে হইবে এবং ব্রিজটা আমরা আটকে দিয়েছিলাম। এই ধরনের কিছু পদ্ধতির কারণে আমরা ওইখানে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আপনি জানলে খুশি হবেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল থেকে একদল শিক্ষার্থীরা তারা গিয়ে আমাদের প্রাথমিক চিকিৎসা দিল, আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্প বসালো, বিশ্ববিদ্যালয় এরিয়ার মায়েরা আমাদের জন্য খাবার নিয়ে আসলো রান্না করে, আমরা দুপুরের বেলা খাইলাম। এটা ভাই এক ধরনের মুক্তিযোদ্ধাকে ফিরে দেখা। আবার দেখেন এই আন্দোলনের পরে যখন হচ্ছে গিয়া পরবর্তীতে যখন এক ধরনের কারফিউ চলে আসলো, সেখানে হচ্ছে গিয়ে এই ভাইদের ব্যাপারে আমাদের ছাত্রলীগ আবার লেলিয়ে দিল, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তাদেরকে গণগ্রেফতার করা হলো। পরবর্তী সিচুয়েশন তো আমরা সবাই জানি। তো আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বইতে পড়েছি, তো ওই দিনকে আমরা মুক্তিযুদ্ধকে এক ধরনের চোখে দেখেছি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। অভ্যুত্থানের আপনারা আমাদের হিরো। জি, জনাব হাসান মাহমুদ, আপনার থেকে একেবারে সর্বশেষ যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশে আই হেট পলিটিক্স এইরকম একটি বয়ান জারি আছে, তরুণরা রাজনীতিতে আসতে চায় না। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তরুণরা রাজনীতি থেকে বিমুখ। আপনি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। আহ, আপনি, আপনার যে বয়স সেই হিসাবে আপনি এত বড় একটি ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছেন, এত বড় একটি আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি যদি, আমি যদি আপনার থেকে বলতে বলি, আপনাকে বলতে বলি যে তরুণদের উদ্দেশ্যে আসলে আপনি কি আহ্বান রাখতে চান রাজনীতিতে আসার জন্য, আর যদি একটু ব্যাখ্যা করেন যে আসলে তারা কেন রাজনীতিতে আসতে চায় না। জি, ধন্যবাদ। আপনি বললেন শেষ প্রশ্নটা, তো অসংখ্য ধন্যবাদ। শেষে একদম খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমার খুব মনে লেগেছে, যে তরুণরা কেন বর্তমানে রাজনীতি বিমুখ, বা যেটা বলছেন আই হেট পলিটিক্স, এই ধরনের একটা স্লোগান দাঁড় হয়েছে। এর জন্য ভাই সবচেয়ে বেশি দায়ী এই ফ্যাসিজম এবং ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগ। কেননা তরুণ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এমন একটা সিস্টেম বাংলাদেশে দাঁড় করিয়ে রেখেছিল এই বিগত 16 বছরে, যে তরুণদেরকে রাজনীতি করতে নিষেধ। এক, তারা যদি কখনো রাজনীতি করে তাইলে তাদের পারসেপশনটা এরকমের ছিল, তাকে ছাত্রলীগ করতে হবে, তাইলে তারা দখলদারিত্ব করতে পারবে, তাদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ে, তারা ভালো একটা চাকরি পাবে, তারা একটা লভিং পাবে, এই সিস্টেমে তারা রাজনীতি করত। আর দ্বিতীয় হচ্ছে তারা এন্টি আওয়ামী লীগ কখনো করতে পারবে না, এটা তাদের মাথায় এক ধরনের ভূত চাপিয়ে দেওয়া হয়েছিল। ভূতও না, এটা একটা বাস্তবতা, যে তারা দেখতো যে আমি একটা
গরিব ঘরের ছেলে, আমি যদি এন্টি আওয়ামী লীগ করি তাইলে আমার চাকরির ক্ষেত্রে গিয়ে আওয়ামী লীগ বাধা হয়ে যাবে। হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশনে আমি বেজে যাব। আমাদের সোসাইটিতে হাজারো এরকমের নমুনা আছে, ছেলেটা অনেক মেধাবী, হ্যাঁ, এসআই পরীক্ষা দিয়ে সব কমপ্লিট, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে তাকে আর চাকরিটা দেওয়া হয় নাই। অনেক শিক্ষার্থীরা তারা অন্তত 100-150 ভাইবা দিছে, তারপরও তাদের চাকরি হয় না, এরকমের নজির বাংলাদেশে আছে। যার কারণে সাধারণ শিক্ষার্থীরা এই আই হেট পলিটিক্স এই ধরনের একটা বয়ান দাঁড় করিয়ে ফেলছে। এর জন্য সম্পূর্ণ ছাত্রলীগই দায়ী, কেননা আওয়ামী লীগ দায়ী, আমাদের সিস্টেমটা দায়ী। এবং আরেকটা জিনিস দেখেন, এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ আবরার ফাহাদের ঘটনাকে নিয়ে আসতে পারি। যেমন আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, তাদের যখন হচ্ছে গিয়া তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তা ওই এলাকার যারা শিক্ষক ছিলেন, যারা ওই এলাকার সম্মানিত লোক ছিলেন, তারা বলতো যে এই শিক্ষার্থীগুলো সমাজে অনেক মেধাবী ছিল, তারা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার আগে কখনোই কোনো রাজনীতি করতে না, ওদের মতো ভালো ছেলে এই সমাজে ছিল না। কিন্তু কোন সিস্টেম বা কোন রাজনৈতিক পলিসি তাদেরকে, যেই ছেলেটা সমাজে একজন ইনোসেন্ট ছেলে ছিল, সেই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে আসার কারণে অন্য একটা শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলতেও তার কোনো দায় বাজে নাই, তার কোনো মস্তিষ্কে করাঘাত করে নাই। এই পলিটিক্সটা বাংলাদেশের একটা সমাজ বা একটা পলিটিক্স এইটা দাঁড় করিয়ে ফেলেছে, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে। এখন বর্তমানে আমি মনে করি, যেহেতু রাজনীতির একটা একটা সোনালী দিক চলে আসছে, এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ওয়েলকাম জানাই, এবং সাধারণ শিক্ষার্থীরা এখন অনেক আমাদের হচ্ছে গিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখন আমি মনে করি যে ওই আওয়ামী ফ্যাসিস্ট যেহেতু নাই, সাধারণ শিক্ষার্থীরা এখন তারা তাদের অধিকার পাবে, সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিতে ফিরে আসবে। এটা হচ্ছে গিয়ে আমি আশাবাদী, এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এটা গ্রহণ করছে, যেহেতু সিস্টেমটা এখন পরিবর্তন হয়েছে। তাদের আর সেই চাকরির লবিং এর একটা ভয় নাই, তাদের আর চাকরির পুলিং ভেরিফিকেশনের ভয় নাই। তাদের তারা চিন্তা করতে, তাদের বাবা মা বিশ্ববিদ্যালয়, এমনকি আমিও আসার সময় আমার বাবা মা বলে দিয়েছে, যা আমার শুভাকাঙ্ক্ষী, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো রাজনীতিতে অংশগ্রহণ করে না। তো এক্ষেত্রে সিস্টেমটা এমন দাঁড় হয়েছে যে 5 তারিখের ঘটনা বা এই পর্যন্ত এই সিচুয়েশনে না আসলে আমিও আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম। এখন আমার মাস্টার্স শেষের পথে, সামনে ফাইনাল পরীক্ষাটা আছে, 2 মাসের মধ্যে আমার বিশ্ববিদ্যালয় লাইফ শেষ হয়ে যাবে। তো এখানে এসে আমিও শঙ্কায় থাকতাম, হয়তোবা আমাকে দিয়ে চাকরি হবে না, আমাকে বিদেশ যেতে হবে, অথবা হচ্ছে গিয়ে ব্যবসা করতে হবে, এটাই। তবে এখন আমি একটা স্বপ্ন দেখি, না, আমাকে তো আমার বিরুদ্ধে ভেটো দেওয়ার মতো এখন আর কেউ নাই। সুতরাং হচ্ছে গিয়ে এই পরিস্থিতিটা এখন চেঞ্জ হয়েছে, যুব সমাজ এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী এখন সচেতন হয়েছে, তারা রাজনীতিতে ফিরে আসবে এবং সুষ্ঠু রাজনীতি করবে, আধিপত্যের রাজনীতি না, তারা আদর্শের রাজনীতি করবে। এই মেসেজটাই আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে দেই, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল শিক্ষার্থীদেরকে বলে যেন শিক্ষার্থীর কল্যাণে তারা কাজ করুক, আদর্শের রাজনীতি চর্চা করুক, আধিপত্যের রাজনীতি তারা যেন চর্চা না করে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব হাসান মাহমুদ। আপনাকে আপনার মূল্যবান সময় পিপলস আলাপে দেওয়ার জন্য আমার সকল দর্শকদের পক্ষ থেকে, পিপলস আলাপের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আপনাকে আবারও আপনার সাথে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলাপ করব। আপনি অত্যন্ত ভালো বলেন। আপনার বিশ্ববিদ্যালয়ের জার্নি প্রায় শেষ, আপনি বলেছেন। আমরা শুভ কামনা করি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই আশা ব্যক্ত করছি। পিপলস আলাপের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ, পিপলস আলাপকেও ধন্যবাদ আমাদেরকে এরকমের সময় দেওয়ার জন্য, এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী বা রাজনীতিবিদদের পারসেপশনকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা।